সকাল থেকে উঠে প্রতিদিন এই ঝাড়ু দেওয়া, ঘরের কাজ করা, এছাড়া আর কী বা করলাম জীবনে। সারা জীবনটাই মনে হয় এইভাবে কেটে যাবে। তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে খাবার প্রস্তুত করতে হবে। ওহ, ও আবার এক্ষুনি কাজে বেরোবে। মা, তুমি উঠোন ঝাড়ু দিচ্ছ কেন? আমাকে ঝাড়ুটা দাও, আমি বরং উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। না পায়েল, তোকে উঠান ঝাড়ু দিতে হবে না। তুই বরং খাবারটা একটু গরম কর। তোর বাবা উঠে পড়লে খেয়ে কাজে বেরোবে তো। ঠিক আছে মা, আমি তাই করছি। তুমি তাড়াতাড়ি শেষ করে নাও কাজটা। আরে গিন্নি, এই প্রত্যেকদিন উঠে তোমার ঘর সারবার কাজ করতে ভালো লাগে? ভালো না লাগলেও এই কাজগুলোকে করে আর কে দেবে বলো? তুমি তো আর করবে না। আমি যদি ঘরের কাজ সারি তাহলে জমি থেকে যাবে শুনি? তাহলে সকালবেলা তুমি এসব কথা বলতে আসছোই বা কেন? আরে গিন্নি, আমি তো তোমার কষ্টের কথা ভেবে বললাম। আসলে বিয়ের পর থেকে যবে থেকে তুমি এই সংসারে এসেছো তারপর তো আর তোমাকে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি। তুমি সারা দিন এই ঘর সংসার সামলাও, দুটো মেয়েকে মানুষ করে বড় করলে, এসব দেখলে খুব কষ্ট হয়। ও মা, আনন্দ হওয়ার জায়গায় কষ্ট হয় কেন? হ্যাঁ জানো, আমার খুব ইচ্ছে ছিল আমাদের গোটা পরিবার সবাই মিলে একবার পাহাড়ে বেড়াতে যাব, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠল না। অপেক্ষা করো, ঠিক একদিন না একদিন আমরা সেই সুযোগ পাবো। কিন্তু তার আগে বলো তো, আমাদের ছোট মেয়ে কি ঘুম থেকে উঠেছে? না না, এখনো মনে হয় ওঠেনি। ও ছোট মেয়ে, এখন উঠে লাভ কি? না না, ছোট মেয়ে বলে আশকারা দিও না। দেখবে মাথায় উঠে নাচবে। পায়েলকে দেখেছো? ও তো সকালে ঘুম থেকে উঠে তোমার জন্য খাবার তৈরি করতে গেছে। আরে সময়ের সাথে সাথে দোয়েলও ওরকম কাজের হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। নাও নাও, তুমি তো কাজে বেরোবে। তাহলে এখন আমার সঙ্গে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। ও হ্যাঁ, বেশ কথা মনে করিয়ে দিয়েছো। আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। কই রে পায়েল মা, খাবারটা দিয়ে যা তো। তাড়াতাড়ি মাঠে গিয়ে কাজটা সেরে নিলে মাথা ব্যথা কম থাকে। যত বেলা বাড়তে থাকে আর রোদ গরম গায়ে পড়তে থাকে, ততই জানো তো শরীর ক্লান্ত হয়ে যায়। যাই, গোপালদাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি মাঠের কাজ সেরে নিয়ে বাড়িতে চলে যাই। আরে এই তো রতন, হ্যাঁ, আমি ভাবলাম তোকে ডাকতে যাব। আজকে সকাল করে উঠে পড়েছি। হ্যাঁ, তোমার সাথে রাস্তায় দেখা হয়ে খুব ভালোই হলো। রতন ভাই, কৃষিকাজ তো আমরা করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা ঠিকমতো কৃষক হতে পারিনি। এই কথা কেন বলছো দাদা? তুই একবার ভালো করে ভেবে দেখ না। যদি আমরা কৃষিকাজকেই আমাদের পেশা হিসেবে বেছে নিই, তাহলে তো আমাদের দিনরাত জমিতে পড়ে থাকা উচিত। কিন্তু সেটা কি আমরা করি? তা যা বলেছো দাদা, আমরা আমাদের এক ফসলি জমিতে কাজ করি সুখী। দিনের একটা সময় কাজ করে বাকি সময়টা ঘরেই থাকি আমরা। তাহলে তুই বল, এটা কি উচিত? কিন্তু তাতেও দাদা, আমাদের জমির পরিমাণ তো বেশি নয়। আমরা চাইলেও তো বেশি কিছু চাষাবাদ করতে পারবো না। ওরে, মন থেকে চাইলে কত কিছুই না হয় বল। ধর, পরের বার থেকে আমরা জমির একটা অংশে ধান চাষ করলাম, আর বাকি অংশটুকুতে আমরা সবজি চাষ করে বাজারে বিক্রি করবার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। সেটা করলে ভালো হয়। তাহলে আমরা অনেক মাস শুধুমাত্র সবজি বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। তাতে আমাদের সংসারেও অনেক উন্নতি হবে। আর তাছাড়াও আবহাওয়ার তো কোনো ঠিক নেই, কখন রোদ হয় কখন বৃষ্টি আসে তা বলা যায় না। সেই কারণেই আমাদের অনেক সময় ধানের ক্ষতি হয়ে যায়, ফলে আমরা এত অপেক্ষা করবার পরেও লাভ তেমনভাবে করতে পারি না। একদম সঠিক কথা। কিন্তু আমরা যদি সবজি চাষ করি তাহলে যেমন যেটা মরশুম তেমনই সেই সবজি চাষ করতে পারবো। তাহলে কি পরের বছর একবার চেষ্টা করে দেখা যায় নাকি? হলে মন্দ হয় না, যতই হোক চেষ্টার কোনো বিকল্প নেই। কি করছো দিদি? রান্না বান্না হয়ে গেছে নাকি? নীলিমা, আয়। রান্না হয়ে গেছে। আসলে এখন পায়েল আমাকে অনেকটা সাহায্য করে তো, এই দিকের কাজ সবই তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তা ঠিকই বলেছ। একজন সহকারী থাকলে সংসারের কাজ অনেক দ্রুত শেষ হয়। তা তোমার মেয়েরা কোথায় গেছে? এই দুজনে মিলে কোথায় যেন বেরোলো। বলল দুপুরে খাওয়ার আগে ফিরে আসবে।
তা দিদি, রেডিওতে খবর শুনেছো? কি খবর? কই কিছু শুনিনি তো। দানা নামে একটা নিম্নচাপ উঠেছে, সেই নিম্নচাপ নাকি খুব দ্রুত এগিয়ে আসছে। বলিস কি রে, নিম্নচাপ মানে আবার বৃষ্টি? কিন্তু এখন যে ফসল তোলবার সময় হয়ে এলো প্রায়, এই সময় বৃষ্টি হলে তো খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু প্রকৃতির খেয়াল কেই বা রোধ করতে পারে বলো? হতে যা হবে আমাদের মাথা পেতে তা মেনে নিতে হবে। আবার একটা চিন্তা আমাদের মাথায় ঢুকে যাবে, আমরা সারা বছর যদিও কষ্ট করে চাষবাস করলাম, বছরের শেষে এই ধরনের নিম্নচাপ এসে সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে চলে যায়। শুনেছি পৃথিবী নাকি গরম হচ্ছে, আর সেই কারণেই আমাদের এই দুর্গতি। হ্যাঁ, ওই যে শোনোনি, কারখানা থেকে কালো কালো ধোঁয়া বাতাসে মিশছে, গাছ কাটছে, সবেরই তো প্রভাব আছে নাকি? না, এসব আর কমবার নয় গো, যতদিন না বড় কিছু অঘটন ঘটছে। আমাদের মনে হয় কৃষিকাজ ছেড়ে এরপর অন্য কিছুই করা ভালো। কৃষিকাজের ওপর নির্ভর করে সংসার টানা খুব কষ্ট। ঠিকই বলেছ, যতদিন না আমরা অন্য কিছু করতে পারছি ততদিন আমাদের দুঃখ দুর্দশা কাটবে না। কিন্তু এখন এই নিম্নচাপ হয়ে যদি আবার বন্যা দেখা যায়, তাহলে আমরা বাঁচবো কি করে? দেখ বোন, এই পুকুরটা পানা ফুলে ভর্তি হয়ে কি সুন্দরটাই না লাগছে। তুই পানা ফুল দেখছিস, আমি ভাবছি অন্য কথা। অন্য কথা? কি কথা ভাবছিস? সেটা তোকে বললে তুই এক্ষুনি হাসাহাসি করবি আমাকে নিয়ে, বলবি আমি নাকি এখনো ছোট আছি। আরে বল না, আমি তোকে নিয়ে হাসাহাসি করব না, এই কথা দিচ্ছি। আচ্ছা দিদি, আমাদের গ্রামের পুকুরগুলোতে তো অনেক কচুরিপানা আছে, কিন্তু সেই কচুরিপানাগুলো তো কোনো কিছুই কাজে আসে না। কচুরিপানা আবার কি কাজে আসবে? এই কচুরিপানাগুলো তো পচিয়ে জমির সার হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাছাড়া তো কিছুই কাজ নেই। আমি ভাবছিলাম কচুরিপানা দিয়ে যদি তরকারি রান্না করে খাওয়া যায় তাহলে কেমন হয়। কচুরিপানার তরকারি? সেটা আবার হয় নাকি? যদিও এখনো কেউ করেনি, যদি আমরা একবার করে দেখি তাহলে কেমন হবে দিদি? ওরে পাগল, কচুরিপানার তরকারি রান্না সে তো বাচ্চা ছেলেদের খেলাতেই ভালো লাগে, আর কিছুতে ভালো লাগে না। আমরা যদি একবার চেষ্টা করে দেখি তাহলে কেমন হয়? কচুরিপানার তরকারি যদি রান্না করা যায় তাহলে কিন্তু গরিব মানুষের খাদ্যাভাব বা দুর্যোগের সময় খাবারের কষ্ট অনেকটা কমবে। কিন্তু আমি তো জানি না যে কিভাবে রান্না করতে হয়। আমিও জানি না, তবে নতুন রেসিপি আবিষ্কার করতে দোষ কি? চল দিদি, এখন তাহলে কয়েকটা কচুরিপানা তুলে নিয়ে বাড়ি যাই। ওরে, মা কিন্তু চেঁচাবে, বলবে শুধু শুধু তেল মশলাগুলো নষ্ট করছিস। তুই তো আছিস, তুই মাকে একটু সামলে নিস। কই পূর্ণিমা কাকিমা, কোথায় গেলে? বলি লুকিয়ে বসে আছো নাকি? বেরিয়ে এসো তাড়াতাড়ি। আরে নগেন ভাই, তুমি এখানে কি করছো? কি করছো মানে? আমার দোকান থেকে এত মাল মশলা যে নিয়ে এলে, বললে ধীরে ধীরে টাকা পরিশোধ করব। এক দুবার টাকা দিয়ে তারপর কি ভুলে গেলে নাকি? বাকি টাকা কবে পরিশোধ করবে? আসলে কি জানো তো, তোমার কাকা তো বাইরের থেকে টাকা পাঠালে তারপর আমি তোমাকে টাকা দিতে পারবো। সেখানে নাকি খুব বন্যা দুর্যোগ চলছে, সেই কারণে কাজ বন্ধ আছে। যতক্ষণ না দুর্যোগ কমছে ততক্ষণ কিছু করা যাবে না। দেখো কাকিমা, ভালো ব্যবস্থায় বলছি, এসব অজুহাত দেখিও না। এখন শীতকাল পড়তে চললো, এখন দুর্যোগ আসবে কোত্থেকে? এসব মিথ্যে বলো না কাকিমা। আমি তোমাদেরকে অনেক বিশ্বাস করে মালপত্র দিই, তুমি যদি আমাদের সেই বিশ্বাস ভঙ্গ করো তাহলে কি হবে? তুমি বিশ্বাস করো নগেন ভাই, আমি একটুও মিথ্যা কথা বলছি না। আমি চাই তোমার ধার তাড়াতাড়ি শোধ করে দিতে, কিন্তু পরিস্থিতির চাপে সেটা করতে পারিনি। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি ঠিক তোমার সমস্ত ধার শোধ করে দেব। আরে কাকিমা, আমি আর তোমাকে সময় দিতে পারলুম না। আমারও তো মালপত্র তুলে ব্যবসাটাকে চালাতে হবে। এখন আমার ব্যবসায় যদি এভাবে মার খেয়ে যায় তাহলে চলবে কি করে বলো দেখি?
এখন আমার কাছে যে কটা টাকা আছে সেটা দিয়ে এই মাসটা আমি চালাতে পারি। এখন যদি আমি সেই টাকা তোমাকে দিয়ে দিই তাহলে যে আমি না খেতে পেয়ে মারা যাব। ব্যাস, এই যে হয়ে গেল। দুটো দুঃখের কথা বলে দিলে পার পেয়ে যাবে জানি। ঠিক আছে, আমি তোমাকে আর 1 মাস সময় দিলাম। তার মধ্যে আমার সমস্ত ধারের টাকা শোধ করে দিতে হবে, না হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি এখন চললাম। কি বলছিস কি তুই এসব? কচুরি পানার তরকারি? এইসব জিনিস করে ফালতু ফালতু ঘরের জিনিসপত্রগুলোকে নষ্ট করিস না। আমার একবারই রেসিপিটা করে দেখতে খুব ইচ্ছা করছে মা। তুমি আমাকে একটিবার করতে দাও না মা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওরে, কচুরি পানা কি মানুষে খায়? এটা তো গরু ছাগলের খাদ্য। এখন সেই সব জিনিস কি আমাদের কেউ খাওয়াবি নাকি? মা, ও যখন বলছে একবার ওকে কাজটা করতে দাও না, দেখো না কেমন রান্নাটা করে। হয়তো দেখা গেল কচুরিপানা দিয়ে সুন্দর একটা রেসিপি করে ফেললো। তখন তো আমাদেরই লাভ। প্রত্যেক দিন কি খাবো না খাবো সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুই চুপ কর পায়েল। তুইও দেখছি তোর বোনকে আশকারা দিয়ে মাথায় তুলছিস। এই মাথায় তোলা বন্ধ কর। ঘরের জিনিসপাতি নষ্ট করে তোকে আমি এসব রান্না করতে দেব না। তাহলে যে আমরা কচুরিপানাগুলো তুলে নিয়ে এলাম, এগুলোর কি হবে? ওগুলো আবার যেখানে ছিল সেখানে ফেলে দিয়ে আয়। ছেলে খেলা পেয়েছিস নাকি? ঘরের একটা তেল মশলা আনতে তোর বাবাকে কত কষ্ট করতে হয় জানিস? এক ফোঁটা তেল মশলা তোদের ছেলে খেলার জন্য নষ্ট করলে তোর বাবার কাছে আমাকে কথা শুনে মরতে হবে। তোরা সেই দিকটা খেয়াল করে দেখ। বেশি না মা, বেশি না, তুমি একটুখানি দিয়ে দাও। পারলাম না রে। আমি এখন চললাম এখান থেকে। আমাকে তরকারিগুলো গরম করতে হবে, তোর বাবা এলো বলে। এখন কি হবে দিদি? আমি যে ভাবলাম একটা সুন্দর রেসিপি তৈরি করব, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না। দুঃখ করিস না বোন, কিছু একটা ব্যবস্থা করতে হবে। শোন শোন, আমার কাছে কিছু জমানো পয়সা আছে। তুই যখন এই তরকারিটা করতেই চাইছিস, তখন চল আমি আমার জমানো টাকাগুলো দিয়ে নগেনের দোকান থেকে কিছু মশলাপাতি কিনে আনি। তুই সত্যি বলছিস দিদি? তুই আমার জন্য তোর জমানো টাকাগুলো নষ্ট করবি? নষ্ট বলছিস কেন রে বোন? তুই যখন রেসিপিটা করতে চাইছিস তখন তুই কর। আমি শুধু তোকে সাহায্য করছি। চল এখন আর দাঁড়িয়ে না থেকে নগেন কাকার দোকানে যাওয়া যাক, না হলে কাকা দোকান বন্ধ করে দেবে। তো তেরিকা, এইভাবে কি করে হবে? এ যে দেখছি গ্রামের সব মানুষকে ধার দিয়ে প্রায় 10,000 টাকার ধার বাকি হয়ে গেছে। এরকম করে চলতে থাকলে আমার চলবে কি করে? ভালো লাগে না বাবা। না না, আজ থেকে আমার দোকানের সামনে লিখে দিতে হবে এখানে ধার বাকি দেওয়া হয় না। আরে কি ব্যাপার, তোমরা দুই বোনের জুটি কোথায় চললে? এই যে কাকা, তোমার কাছে এসেছি। হ্যাঁ বলো বলো, তোমাদের কি দরকার বলো। তোমার কাছ থেকে কিছু মালপত্র নেওয়ার ছিল, সেগুলিই নিতে এলাম। তা মালপত্র যে নেবে, টাকা পয়সা এনেছো তো সাথে করে? কারণ আমি আজ থেকে দোকানে ধার বাকি দেওয়া বন্ধ করে দিচ্ছি। গ্রামের আর কাউকে আমি ধার বাকি দেবো না। হ্যাঁ, আমার সাথে আমি পয়সা এনেছি, কিন্তু তুমি ধার বাকি দেওয়া বন্ধ করে দিচ্ছ কেন? কেন আবার? লোককে ধার বাকি দিয়ে আমার যা ক্ষতি হচ্ছে সেটা তো আমি বুঝেছি, তাই ধার বাকি দেওয়া বন্ধ। সত্যি, গ্রামের মানুষেরা যে কেন এরকম করে জানি না। একজনকার কাছ থেকে ধার নিয়ে গিয়ে তাকে যে টাকা শোধ করতে হবে সে কথা মনেই থাকে না। অপর লোকেরও তো চলতে হবে। কিন্তু সেটা আর কে বোঝে? সবার কাছে আছে শুধু অজুহাত। টাকা থাকলেও বের করতে চায় না। আমি কত লোকের কাছে হাত পাতবো বলো দেখি? যাক, সেসব কথা বাদ দে। তোরা কি নিবি বল? আসলে আমরা খুব অল্প টাকাই এনেছিলাম। এই টাকার মধ্যে কিছু তেল মশলা আমাদেরকে দিয়ে দাও। ঘরের জন্য নিয়ে যাবি নাকি? না কাকা, ঘরের জন্য নিয়ে যাব না। আসলে আমরা দুই বোন একটা নতুন রেসিপি রান্না করব বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মা আমাদের ঘরের তেল মশলা ব্যবহার করতে বারণ করে দিল। নতুন রেসিপি? তা নতুন রেসিপি বানাতে তোর মা বারণ করলো কেন? আসলে আমরা একটা অদ্ভুত ধরনের রেসিপি বানাচ্ছি, সেটা মায়ের ঠিক পছন্দ হয়নি, সেই কারণেই আর কি। তা কি রেসিপি বানাতে চাইছিস, আমাকে একটু বলা যাবে? এখন থেকে বললে লোকে হাসাহাসি বেশি করবে, সেই জন্য আমরা কাউকে বলছি না। আমি আগে একবার চেষ্টা করে দেখি, তারপর যদি রেসিপিটা বানাতে পারি তাহলে বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। ঠিক আছে, তাহলে তোরা বল কি নিবি। আমি তোদেরকে দিয়ে দিচ্ছি।
গিন্নি আমি চলে এসেছি, কোথায় গেলে তোমরা সব? ও তুমি চলে এসেছো? তা ভালোই হয়েছে, বেলা যে হয়ে এলো। হ্যাঁ, তোমার রান্না বান্না কি শেষ হয়ে গেছে নাকি এখনো দেরি আছে? সবই হয়ে গেছে, তুমি স্নানটা সেরে এসো, আমি বরং তোমার জন্য খাবার বাড়ি। তা আমার মেয়েরা কোথায় গেল? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। এই কিছুক্ষণ আগে দুই বোন বাড়িতে এসেছিল, এবার যে কোথায় গেল কে জানে। বলল কি একটা নতুন রেসিপি রান্না করবে, কচুরি পানা দিয়ে কিছু তেল মশলা চাই। কিন্তু আমি সেই তেল মশলা দিতে বারণ করে দেওয়ায় তারা আবার চলে গেল কোথায়। সে কি, ওরা রাগ করে ঘর থেকে চলে যায়নি তো? না না, রাগ করে আবার যাবে কোথায়? দেখো না, কিছুক্ষণ পরেই চলে আসবে। এই তো বাবা, আমরা চলে এসেছি। কোথায় গিয়েছিলিস তোরা? এই একটু ঘুরতে গিয়েছিলাম এদিক ওদিক করে। তুমি স্নান করেছো? চলো তাড়াতাড়ি করে নাও, আমাদের যে খিদে পেয়ে গেছে। হ্যাঁ রে মা, এই যে যাচ্ছি। তোদের কথা সবই তো শুনলাম। ঠিক আছে, তোরা যখন রেসিপিটা বানাতে চাইছিস তখন আমার ঘরেই না হয় বানা, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে কাকিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ঘরে মাকে জানাতে চাইছি না, লুকিয়ে লুকিয়ে একবার রেসিপিটা তৈরি করে দেখি, তারপর যা হবার হবে। তাহলে আর দেরি করছিস কেন? তোরা তো সব জিনিসপত্র দুপুরবেলাতেই রেখে গেছিস, এখন জলদি করে রান্নাটা শুরু করে দে, তাহলে তো সব দিক থেকেই সুবিধা হয়। চল বোন, যাওয়া যাক। আরে বাহ, তোদের রান্নায় তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রে। আশা করছি রান্নাটা খেতে দারুণ হবে। আমারও সেটাই মনে হচ্ছে কাকিমা, আমরা জীবনে প্রথম কচু পাতা তরকারি খাবো। দেখা যাক বোন কেমন রান্না করে। আমার রান্না প্রস্তুত। তাহলে আমাদের একটু করে দিয়ে দাও, খেয়ে দেখি কেমন রান্নাটা হয়েছে। উম, আরে বাহ, এ তো দারুণ সুন্দর হয়েছে রে রেসিপিটা। কচুরি পানার তরকারি খাচ্ছি নাকি মাংসের ঝোল খাচ্ছি সেটাই তো বোঝা যাচ্ছে না। কাকিমা ঠিকই বলেছে রে বোন, তোর এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে, এর কোনো তুলনা নেই। এত সুন্দর রেসিপি আমরা আগে কোনোদিন খাইনি। দোয়েল, তুই যদি চাস তাহলে গ্রামে কিন্তু একটা কচুরিপানার তরকারির হোটেল খুলতে পারিস। দেখবি গ্রামের মানুষরা স্বল্প দামে এই রেসিপিটা খেয়ে মাংস খেতে ভুলে যাবে। না না কাকিমা, সেই ইচ্ছা আমার নেই। আমি তো প্রথম রেসিপিটা বানালাম, যদি কখনো দুর্যোগের সময় আসে বা কখনো খেতে না পাই, তাহলে তখন এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে। তুই ঠিকই বলেছিস, হাতের কাছে কচুরিপানা তো অনেক আছে, অতএব কোনো অসুবিধা হবেই না। এরে যা, এই যে দেখছি আকাশ কালো করে মেঘ চলে এসেছে। এই মরেছে, এখন আবার বৃষ্টি নামবে নাকি? তোমাকে তো বললাম যে কদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে, একটা নিম্নচাপ দেখা দিয়েছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। আরে কালকে পর্যন্ত আকাশ যা ঝরঝরে ছিল, সূর্যের রোদ যা ছিল, তাতে তো এরকম কিছুই মনে হয়নি। কিন্তু আজকে সকালে দেখছি একদম আকাশ কালো হয়ে গেছে। তাহলে তো এবারের ফসলের আবার ক্ষতি হয়ে গেল গো। যদি বৃষ্টি না হয়ে মেঘটা কেটে যায় তাহলে কিচ্ছু হবে না। তবে যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমাদের ফসলগুলোর ক্ষতির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমাদের এবার কিছু আলাদা ব্যবস্থা করা দরকার। এই সারা বছর ধরে ফসল ফলিয়ে যদি বছরের শেষে এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কি করে হবে বলো দেখি। না না, পরের বছর থেকে আমরা একটা অন্য সিদ্ধান্ত নিয়েছি। শুধু ধান চাষের উপর নির্ভর করে থাকলে হবে না। গিন্নি, এ যে বৃষ্টি নামলো, ইস কি বলো দেখি, সারা বছরের খাটনিটা একেবারে জলের সাথে মিশে গেল। কি আর করবে, কপালে যা লেখা আছে সেটাই হবে। নীলিমা তো বলছিল যে এবারে নাকি বন্যা হবে। আবার বন্যা? গিন্নি, আমরা এবার যাবো কোথায় বলো দেখি? আবার যে বন্যা হবে বলছে রে বোন, তাহলে এখন কি হবে? কি আবার হবে, আবার আগের মতো কষ্টে থাকতে হবে। তবে এবারের কষ্টটা হয়তো একটু কম হতে পারে। একটা কাজ করি চল দিদি,
আমরা বরং নগেন কাকার দোকান থেকে কিছু মশলাপাতি আগে থেকে কিনে নিয়ে চলে আসি। তুই কি আবার কচুরিপানার তরকারি রান্না করবার পরিকল্পনা করছিস নাকি? তাছাড়া আর উপায় কি, এই বন্যার সময় খাবারের তো অনেক সমস্যা দেখা দেবে, তাই না? চল দিদি, দেরি না করে কাজটা সেরে নি। তোরা এত কি রান্না করছিস দুই বোন মিলে? এত সুন্দর গন্ধ উঠেছে। সেটা একটু পরে বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। আরে বাহ, তোরা এখন এই মাংসের তরকারি রান্না করে ফেললি? না বাবা, এটা মাংসের তরকারি নয়, এটা হলো কচুরিপানার তরকারি। কি বলছিস কি? এত সুন্দর তরকারিও কি হতে পারে? এই রেসিপিটা রান্না করেছে তোমার ছোট মেয়ে দোয়েল, যে রান্নাটা করতে মা প্রথমে বারণ করেছিল। বাহ, সত্যি তোদের দুই বোনের কচুরিপানার তরকারি এই বন্যার দিনে খেতে খুবই সুন্দর লাগছে। গিন্নি শোনো, তুমি ওদেরকে আর কোনো রান্না বান্না করতে বারণ করবে না বলে দিলে।